এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে আপনি যদি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন এবং টাকা ফেরত নেওয়ার জন্য অনলাইন আবেদন করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর যে ইতিমধ্যেই কিন্তু ইডির তরফ থেকে প্রথম দফায় অ্যাসেট ডিসপোজাল কমিটিকে 19,40,00,000 টাকা দেওয়া হলো। যারা যারা অনলাইন রিফান্ড নেওয়ার জন্য আবেদন করেছেন, এক কথায় আবেদন করেছেন, তো আপনারা কিন্তু রোজ ভ্যালির সেই টাকা ফেরত পেতে চলেছেন। প্রথম দফায় কিন্তু অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ইডির তরফ থেকে 19,40,00,000 টাকা দেওয়া হলো এবং ইতিমধ্যেই কিন্তু সেই টাকা প্রদান করার জন্য বলা হয়েছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কত টাকা পেতে চলেছেন যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন, এখনও পর্যন্ত আবেদন করেননি টাকা ফেরত নেওয়ার জন্য, তো আপনি কী আবেদন করবেন অনলাইনে বিস্তারিত A to Z দেখে নেব আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি কি করবেন, গুগল যে রয়েছে গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন rosevalleyadc.com লিখে, তাহলে আপনি কিন্তু রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন। এরপর আপনি কি করবেন, এই যে দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে ডান দিকে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর বাদিকে আপনি দেখতেই পাচ্ছেন হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, নিউজ এবং নোটিশ, ইনভেস্টর্স, আপলোড সার্টিফিকেট। আমরা যেহেতু আবেদন করব টাকা ফেরত নেওয়ার জন্য, তো আমরা এখানে রয়েছে কিন্তু আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে আমরা ক্লিক করব। আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে রয়েছে ইনভেস্টর, নমিনি এবং আদার্স। যদি আপনি টাকা রেখে থাকেন রোজ ভ্যালিতে এবং আপনি এখনও বেশি রয়েছেন, তো ইনভেস্টর এটি আপনি সিলেক্ট করবেন। যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে, যা এক কথায় আমানতকারী কিংবা বিনিয়োগকারী, তাহলে আপনি নমিনি হিসেবে আবেদন করতে পারেন। যাকে নমিনি রেখেছি, তো আপনি নমিনির অপশনটি সিলেক্ট করবেন। আর যদি নমিনিও না রেখে থাকে এবং সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটা আপনি আদার্স যে রয়েছে আদার্সের ঘরটি সিলেক্ট করবেন এবং আপনি পারিবারিক সম্পর্ক আপনাদের রয়েছে সেই ব্যক্তির সঙ্গে, সেই হিসেবে আপনি সেই টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। যেহেতু সে আমানতকারী এবং বিনিয়োগকারী বেশি রয়েছে ইনভেস্টর, তাই আমরা সিলেক্ট করলাম। আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে কোম্পানি, এখান থেকে আপনি কোম্পানি সিলেক্ট করবেন। এখন প্রশ্ন হলো যে আপনার কোন কোম্পানিতে টাকা রেখেছে। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমি আপনাকে একটি সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি। আপনি যখন সেখানে একটা টাকা রেখেছেন, এখন ক্রিয়েট করেছেন রোজ ভ্যালিতে অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা আপনাদের যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেটের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন, সেই কোম্পানির নাম কিন্তু সেখানে রয়েছে। সেই হিসেবে আপনি এখান থেকে কোম্পানির যে নাম রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু ফার্স্ট ইনভেস্টর, তো এখানে আমানতকারীর নাম উল্লেখ করে দেবেন। যদি রোজ ভ্যালিতে দুজন ব্যক্তি মিলে অ্যাকাউন্ট খুলে থাকে, তো এখানে প্রথমে যার নাম রয়েছে তার নাম উল্লেখ করে দেবেন, তার বয়স উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ফোন নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ভেরিফাই আপনি করে নেবেন। এরপর আপনি এখান থেকে একটি পরিচয়পত্র সিলেক্ট করবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যেটি রয়েছে এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সে রোজ ভ্যালিতে টাকা রেখেছে আমানতকারীরা দুজন ব্যক্তি মিলে, এখন এই দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, বয়স উল্লেখ করবেন, জেন্ডার উল্লেখ করবেন, ফোন নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর একটি পরিচয়পত্র সিলেক্ট করবেন এবং সেই নাম্বার উল্লেখ করে দেবেন। আর যদি একজন ব্যক্তি সেখানে অ্যাকাউন্ট খুলে থাকে, দুজন ব্যক্তি মিলে অ্যাকাউন্ট খুলেনি, তাহলে আপনি শুধুমাত্র এই যে ফার্স্ট ইনভেস্টর রয়েছে এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, বয়স বসিয়ে দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ফোন নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাইড। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে আইডেন্টিটি টাইপ, একটা পরিচয়পত্র, আপনি কোন পরিচয়পত্র দিতে চান সেই ব্যক্তির তা আপনি সিলেক্ট করবেন। এরপর সেই পরিচয়পত্র নাম্বারটি উল্লেখ করবেন, আধার কার্ড সিলেক্ট আধার কার্ড নাম্বার। যেহেতু সেকেন্ড ব্যক্তি নেই, জয়েন্ট অ্যাকাউন্ট নেই, তাই এটা আমরা ফাঁকা রাখছি। যদি থাকে সেক্ষেত্রে আপনি তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নেম অফ দ্য ফাদার এবং হাজব্যান্ড, তো ডকুমেন্টসে কার নাম রয়েছে সেই আমানতকারী কিংবা বিনিয়োগকারীর, সেই ডকুমেন্টস দেখে বাবার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। স্ট্রিট এক কথা রাস্তার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ভিলেজ বা টাউন বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন যে কোনো একটি। পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। স্টেট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেই আমানতকারীর স্টেট। তারপর যে ডিস্ট্রিক্ট এখান থেকে জেলা কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, তো আমানতকারী কিন্তু ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে আমানতকারী তার টাকাটি রিফান্ড নিতে চাচ্ছে। তো এখান থেকে আপনি ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে আমানতকারীর। তো এখানে সমস্ত ব্যাংক প্রায় রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমাদের যেহেতু স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে নেম অফ দ্য ব্রাঞ্চের নাম কী রয়েছে তা লিখে দেবেন।
ব্রাঞ্চ কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি কিন্তু ব্যাঙ্কের যে পাসবুক রয়েছে পাসবুকের প্রথমেই পেয়ে যাবেন। এরপর সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করে দেবেন। এমআইসি এর নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আইএফএসসি কোড কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু আপনি তথ্য উল্লেখ করতে হবে সে আমানতকারী বিনিয়োগকারীর কত টাকা এবং কোন ডেটে ইনভেস্ট করেছে। প্রথমত রয়েছে সিরিয়াল নাম্বার 1। প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নং অথবা বর্ণং। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটি কিংবা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে কিন্তু নাম্বারটি রয়েছে ইনভেস্টমেন্ট নাম্বার অথবা বর্ণং। এই যে ইনভেস্টমেন্ট নাম্বার রয়েছে অথবা বর্ণং যে রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। যদি সেখানে সেইভাবে লেখা না থাকে তো এই যে অ্যাপ্লিকেশন নং রয়েছে সেই অ্যাপ্লিকেশন নংটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার। তো সার্টিফিকেট হোল্ডারের নাম কী রয়েছে সেই অ্যালটমেন্ট সার্টিফিকেটের মধ্যে তা উল্লেখ করে দেবেন কিংবা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটের মধ্যে। ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন, যে ডেটে আপনি এক কথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ডেটটি আপনি উল্লেখ করে দেবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন টোটাল তা উল্লেখ করে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, কবে আপনাদের ম্যাচুরিটি ডেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন, তা এখানে লিখে দেবেন। অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি কিংবা রিফান্ড বাই কোম্পানি ইফ এনি, যদি আপনি কোনো টাকা কোম্পানির কাছ থেকে ম্যাচুরিটির পর আপনি পেয়ে গিয়েছেন কিংবা রিফান্ড পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি 0 লিখে দেবেন। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড কিংবা অ্যামাউন্ট অফ ক্লেম, তো আপনি কত টাকা ক্লেম করতে চাচ্ছেন রিফান্ড পাওয়ার জন্য তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর টোটাল অ্যামাউন্ট আপনি কত টাকা ফেরত পাবেন তা এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করতেই নিচে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। প্রথমত বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেই অরিজিনাল সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিয়েছে যখন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। একটি কিন্তু প্রফেশনাল অ্যালটমেন্ট সার্টিফিকেট রয়েছে কিংবা আপনাদের কিন্তু সার্টিফিকেট রয়েছে, অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এরকম। সেই সার্টিফিকেটটি আপনি এখানে আপলোড করে দেবেন চুজ ফিলে ক্লিক করে। এরপর হচ্ছে কিন্তু অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট। তো আপনি যে টাকা রেখেছিলেন জমা করেছিলেন রোজভ্যালিতে, একটি কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল টাকা জমা দেওয়ার সময়, সেই স্লিপটি আপনি এখানে আপলোড করে দেবেন চুজ ফিলে ক্লিক করে। তারপর হচ্ছে কিন্তু অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। তো সেই যে আবেদনকারী রয়েছে আমানতকারী কিংবা বিনিয়োগকারী সেই ব্যক্তির একটি কিন্তু ডকুমেন্টস দিতে হবে পরিচয়পত্র হিসেবে, হয়তো প্যান কার্ড, না হলে পাসপোর্ট, নয়তো ভোটার কার্ড, নাহলে আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। চুজ ফিলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর হচ্ছে 4 নম্বরে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ। এখানে কিন্তু একটি ঠিকানার প্রমাণপত্র দিতে হবে সেই আমানতকারী কিংবা যে টাকা রেখেছেন সেই ব্যক্তির। তারপর রয়েছে কিন্তু ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক। এখানে কিন্তু ব্যাংকের যে পাসবুক রয়েছে প্রথম পাতা সেটি কিন্তু আপলোড করতে হবে। সেই আমানতকারী কিংবা বিনিয়োগ করে যে অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চাচ্ছেন, যে অ্যাকাউন্টে তথ্য উল্লেখ করেছেন সেই ব্যক্তির কিন্তু ব্যাংকের পাসবুকের তথ্য এখানে আপলোড করতে হবে। পাসবুকের প্রথম পাতাটি যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এমআইসিআর কোড থেকে শুরু করে এভরিথিং বিষয় কিন্তু রয়েছে। তারপর রয়েছে কিন্তু ফটোকপি অফ ক্যান্সেল চেক কিংবা চেক ফয়েল, যদি আপনাদের ক্যান্সেল চেক থাকে সেটি আপলোড করে দেবেন এখানে। যদি না থাকে তাহলে আপনাদের করণীয় কী রয়েছে, এখানে আপনি ব্যাংকের যে প্রথম পাতা রয়েছে সেটিকে আপলোড করে দেবেন। অনেকের কিন্তু ক্যান্সেল চেক থাকে না, সেটা আপনি সেটি আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাফিডেভিট ডকুমেন্টস অথবা এনওসি অন অ্যাফিডেভিট উইথ নোটারিস। যদি আপনাদের অ্যাফিডেভিটের দরকার পড়ে, অনেক সময় কী হয়ে থাকে, আপনি যেহেতু 10 বছর 12 বছর আগে সেখানে অ্যাকাউন্ট খুলেছিলেন, রোজভ্যালিতে টাকা রেখেছেন, ধরুন যে তখন আপনার নামের বানান এক ছিল, এখন আপনার নাম পরিবর্তন হয়েছে কিংবা অ্যাড্রেস আগে এক ছিল এখন অ্যাড্রেস পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি কী করবেন, একটি কোর্টের অ্যাফিডেভিট করে নেবেন অথবা এনওসি অ্যাফিডেভিট নোটারিজ করে নেবেন এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন যে সেই ব্যক্তির অ্যাড্রেস এবং সেই ব্যক্তির যার নাম আগে ছিল 10 বছর আগে এবং বর্তমানে যে নাম রয়েছে সেই দুজন ব্যক্তি একই ব্যক্তি, এই ব্যক্তি আপনি অ্যাফিডেভিট করে নেবেন এবং সেটি আপনি আপলোড করে দেবেন যদি আপনার দরকার পড়ে। আর যদি আপনাদের আগের নাম এবং বর্তমান নাম একই রয়েছে, কোনো রকম পরিবর্তন হয়নি, কিংবা আপনার রোজভ্যালির ডকুমেন্টসে যা নাম রয়েছে এবং আপনাদের যে আধার কার্ড কিংবা আপনাদের ব্যাংকের পাসবুকে যা নাম রয়েছে একই রয়েছে, তাহলে আপনাদের এটি কিন্তু অ্যাফিডেভিটের দরকার পড়বে না, অন্যথায় আপনাদের এটি কিন্তু দরকার পড়বে। সেটি আপনি চুজ ফিলে ক্লিক করে আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করার সময় একটি সমস্যা হচ্ছে, আমি আপনার লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ব্যাংকের পাসবুক আপলোড করব, চুজ ফিলে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা ব্যাংকের যে পাসবুক রয়েছে সেটি আমরা আপলোড করছি। তো দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু এখানে আপলোড হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে অনলি অ্যালফানুমেরিক অ্যালাউ, নো সিম্বল অ্যালাউ, অর্থাৎ আমাদের যে ফাইলটি রয়েছে ফাইলের মধ্যে যে রিনেম রয়েছে, রিনেমের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, এক কথায় ড্যাশ রয়েছে কিংবা ব্র্যাকেট রয়েছে কিংবা @, রয়েছে ইত্যাদি রয়েছে, এর জন্যই কিন্তু সেটি আপলোড নিচ্ছে না। আপনার কী করতে হবে, আপনার যে ফাইলটি রয়েছে সেই ফাইলের নাম যে রয়েছে নামটাকে আপনি শর্টকাট রেখে দেবেন, AB কিংবা CD ইত্যাদি।
কিংবা আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু এফবি, এফটি, এফএ, ব্যাংক ইত্যাদি এইভাবে কিন্তু ফাইলের নাম দিয়ে দিয়েছি। তো এখন আমরা যখন এখানে আপলোড করব, আপলোড কিন্তু নিয়ে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আমরা আপলোড নিয়ে নিয়েছি। আপলোডে আমরা ক্লিক করব, সেটি আমাদের আপলোড হয়ে যাবে এবং রাইট চিহ্ন যে রয়েছে ডান দিকে এরকম রাইট চিহ্ন কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাংকের পাসবুক আপলোড কমপ্লিট। এরপর হচ্ছে কিন্তু অ্যাফিডেভিট, যেহেতু আমাদের অ্যাফিডেভিটের দরকার পড়ছে না, ইফ এনি যদি আপনাদের প্রয়োজন পড়ে তবেই আপনি সেটি আপলোড করবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন, ইনভেস্টর সেভ সাকসেসফুলি। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে আবেদন রয়েছে আবেদন কিন্তু কমপ্লিট। এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কবে নাগাদ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, তা জানার জন্য আপনি কী করবেন, এই যে মেনুবার দেখতেই পাচ্ছেন, মেনুবারে আপনি ক্লিক করবেন। কিংবা যারা অলরেডি আবেদন করেছেন আপনি স্ট্যাটাসে বর্তমানে কী রয়েছে তা জানার জন্য আপনি মেনুবারে ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু ইনভেস্টর্স, এই যে ইনভেস্টর্স রয়েছে এই ইনভেস্টর্সে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এরপর যে ইন্টার সার্টিফিকেট নাম্বার, তো আপনি যে বন্ড নং কিংবা অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার যখন আবেদন করার সময় এক কথা উল্লেখ করেছিলেন সেই সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর আর ইউ হিউম্যান, যেহেতু আপনি হিউম্যান কিনা। এরপরে যে অ্যান্সারটি আপনি দেখতেই পাচ্ছেন একটি প্রশ্ন রয়েছে 6+8 কত হয় তা অ্যান্সার উল্লেখ করে দেবেন, আপনাদের সামনে যা আসবে সেই অ্যান্সার উল্লেখ করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন সার্চ বার চলে আসবে এখানে, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু ইনভেস্টর নেম চলে আসবে, সার্টিফিকেট নাম্বার চলে আসবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে শো হবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কতগুলো অ্যামাউন্টের জন্য ক্লেম করেছেন সেই অ্যামাউন্ট এখানে শো হবে এবং স্ট্যাটাস রয়েছে কিন্তু ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং, ভেরিফিকেশান উইল বি স্টার্ট শর্টলি। তো আবেদন কিন্তু পেন্ডিং রয়েছে, যেহেতু আমি এটা আজকে আবেদন করলাম, এই মুহূর্তে আবেদন করলাম এবং আপনাদের সামনে লাইভ স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিলাম। এবং আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন এর আগে, যখন আমি আপনার প্রথমেই চালু হয়েছিল এই ওয়েবসাইটটি, ভিডিও বানিয়ে দিয়েছি, সেই সময় যদি আপনি আবেদন করে থাকেন তো আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে উল্লেখ করেন, সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে স্ট্যাটাস চেক করে দেখে নিন যে কী বর্তমানে স্ট্যাটাস রয়েছে।